মাত্র 4 মাস হলো ক্ষমতায় এসেছেন। এরই মধ্যে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। প্রকৃতি সরকারকে স্বস্তি দিচ্ছে না। ঝড়, বৃষ্টি, বন্যা, বাদল। এতে করে সরকারের যে অর্থনীতি, ইকোনমি, এটি মারাত্মকভাবে ধসে পড়ছে। এরপর মানুষও সৃষ্ট কিছু জটিলতা। প্রতিটা মানুষ যার যার অবস্থানে থেকে তার লোভ, লালসা, কামনা, বাসনা, প্রায় প্রতিটি জিনিসই এক্সট্রিম অশ্লীলতা, এক্সট্রিম নির্মমতা, এই পর্যায়ে তারা নিয়ে গেছে। যেমন ধরুন আমাদের সমাজে চাঁদাবাজি, তারপরে লুটতরাজ, ডাকাতি সবসময় ছিল। এমনকি ইনুস জামানাতে ছিল, শেখ হাসিনার জামানাতে ছিল। কিন্তু গত 4 মাসে চট্টগ্রামে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, সিলেটে যে ঘটনা ঘটছে, বরিশালে যে ঘটনা ঘটছে, ঢাকা শহরের মোহাম্মদপুর, উত্তরা, সায়দাবাদ, কারওয়ান বাজার থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকাতে যা কিছু ঘটছে, এর সবকিছুই মনে হচ্ছে মানুষ্য সৃষ্ট গজব। এত নির্মম, এত অসহায় সমাজ আমরা কখনো দেখিনি, যেখানে মানুষ আক্রমণ করে থানা ভেঙে ফেলছে এই গত 4 মাসে। যেখানে কোনো একজন আশ্রয় প্রার্থীকে বাঁচানোর জন্য পুলিশ তাকে এনে থানাতে রেখেছে, সেই থানা সিলেটে আক্রমণ করে তারপরে থানার যে টিনের চাল খুলে সেখান থেকে আসামিকে বের করে নিয়ে গেছে, বা বের করে নেয়নি কিন্তু টিনের চাল খুলেছেন, বা খবরটা দেখেছি, ডিটেলস আমি এটা বলতে পারবো না। কিন্তু এই সকল ঘটনা, মানে থানা আক্রমণ করেছে, চারিদিকে লোকজন ঘেরাও করে আছে, এরপরে লোকজন থানার উপরে উঠে গেছে, টিনের চাল খুলে নিয়ে গেছে, এতটুকু পর্যন্তই থাকেন না কেন, পিলে চমকে যাবে। এরপরে আরেকটি জায়গাতে যেখানে ঘটলো যে পুলিশের এক কর্মকর্তাকে মারধর করলো, ওসি কান্নাকাটি করলো, এবং সেখানে বলা হলো যে অমুকে মেরে ফেলা হয়েছে, এরকম একটা ধোয়া তুলে পুরো পুলিশের যে কান্নার দৃশ্য, সেই দৃশ্য সারা দেশকে নাড়ি দিয়েছে। সরকারের যে অর্গানগুলো রয়েছে, সেটা এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং পার্লামেন্ট, কেন যেন এগুলোর সাথে সমন্বয় হচ্ছে না। যারা ভুক্তভোগী, সরকারি অফিসে যারা কাজকর্ম করতে যান, তারা জানেন যে কী পরিমাণ ঘুষ এবং দুর্নীতি বেড়েছে। তারপর যারা ব্যবসা বাণিজ্য করেন, তারা খুব ভালো করে জানেন যে পেট চালাতে, সংসার চালাতে, অফিস চালাতে তাদের কী পরিমাণ কষ্ট করতে হচ্ছে। এরই মধ্যে নির্বাসিত, তারপর ক্ষমতা থেকে উচ্ছেদ হয়ে যাওয়া এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং তার সভানেত্রী, এবং একই সঙ্গে তার যারা বড় বড় নেতা রয়েছেন, তারা যে ভাষায় দেশের বাইরে থেকে, দেশের ভেতরে থেকে তারা যে ভাষায় কথা বলছে, এটা অনেকটা সেই পূর্ব বাংলার সর্বহারা পার্টির মতো করে। আমি 81-82 সনের দক্ষিণ অঞ্চলের কথা জানি। সর্বহারা গ্রুপের লোকজন চিঠি দিতেন, আমরা তোমাদের বাড়িতে আসছি, এত টাকা রেডি রেখো। তো এই চিঠি নিয়ে থানায় গিয়ে, কোথাও গিয়ে কোনো মানুষ সাহায্য পাবে, এই আশাই তারা করতো না, এবং পুরো বাড়িতে একটা মরণ কান্না শুরু হতো। বিশ্বাস করেন, আওয়ামী লীগের অনেকগুলো সাইবার গ্রুপ তৈরি হয়ে গেছে, যাদের কাজই হলো সেই বিভিন্ন রকম ভয়ঙ্কর সব ছবি প্রোফাইলে দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তারপর বিদেশি নম্বর ব্যবহার করে বিভিন্ন মানুষকে টেলিফোন করা। সে টেলিফোন করার আগে সে পরিচয় দেয়, আমার নাম অমুক, আমি সাইবার কমান্ডার, সেক্টর নম্বর অমুক, বা আমি 24 কি যোদ্ধা, এরকম কিছু একটা নাম দিয়ে, মানে ভয়ঙ্কর সব 24-এর গেরিলা কমান্ডার, প্ল্যাটুন নম্বর 6 বা প্ল্যাটুন নম্বর 7 বলে একটা মেসেজ দিল, আপনার কোড নম্বর 0011, এই আপনার কোড নম্বর। এখন আপনি কিছু বুঝতেছেন না যে একটা অদ্ভুত ছবি আসছে, 0011 অমুক বলছি, ইত্যাদি ইত্যাদি কিছু না। এরপর আপনাকে একটা ফোন দিল, ফোন দিয়ে সে যা ইচ্ছে তাই বলে গেল। এখন আপনি যদি একজন এসপি হন, ডিসি হন, আপনার তো একটা পরিবার আছে, আপনি যে কোনো মন্ত্রী হন, এমপি হন, আপনার একটা পরিবার আছে, পরিজন আছে। এইভাবে প্রতিদিন ম্যাটিকুলাসলি বহু মানুষের জীবন হারাম করে দেওয়া হচ্ছে। ফলে কী হচ্ছে, সব কথা সবাই শেয়ার করেন না, সব কথা সবাইকে বলেন না, কিন্তু যে যার অবস্থানে বসে একটা আতঙ্কের মধ্যে তারা পড়ে গেছে। দ্বিতীয়ত, জামাত এবং এনসিপি, তাদের আচার এবং আচরণ, এটি সরকারের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না, বিএনপির কাছে স্বাভাবিক মনে হচ্ছে না, আবার বিএনপির আচার আচরণও এনসিপি এবং জামাতের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। আমরা যারা সন্দেহ করছি দূর থেকে যে জামাত, এনসিপি, বিএনপির মধ্যে একটা গোপন সমঝোতা আছে, বন্ধুত্ব আছে, এবং তারা সম্মিলিতভাবে আমি এবং মামুদের একটা দামি সরকার পরিচালনা করছে, এই যে আমাদের সন্দেহটা,
হয়তো অমূলক হয়ে যাবে খুব দ্রুত। কতগুলো বিষয় নিয়ে তাদের মধ্যে যে মতদ্বৈধতা চরম পর্যায়ে পৌঁছে গেছে, দূরত্ব অনেক পর্যায়ে চলে গেছে, এটি এখন ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে সরকারের যে সমস্ত লোকজন মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, কিন্তু বিএনপির সাথে সম্পৃক্ত ছিলেন, অনেকে ছোট ছোট দলের মালিক ছিলেন, সে সকল দল বন্ধ করে অনেকে বিএনপিতে যোগদান করেছেন, তাদের কপালে এখনো পর্যন্ত শিকেটি জোটেনি। কেউ হয়তো এমপি হয়েছেন, কেউ হয়তো ছোটখাটো মন্ত্রী হয়েছেন, কিন্তু ওই পর্যন্তই। বরং তারা যেটা মনে হচ্ছে যে এই মন্ত্রী এমপি না হলে তারা এই রাজপথে মানুষের যে সহানুভূতি পেতেন, সেটা এখন বুমেরাং হয়ে গেছে। এখন লোকজন তাদেরকে দেখলে বিএনপির দালাল বলে, বিএনপির পাঁচটা বলে, বিএনপির নাপিত বলে, বাংলা কথায় বারবার অফ বিএনপি, যে বিএনপির নাপিত আবার কি জানো তেন না, চুল কামায় না। বিএনপির কি কামাইলে মানুষ কি নাপিতে গালাগালি দিতে পারে, বাঙালি সেই অভ্যাসটা মানে বোঝার চেষ্টা করেন। এখন যেখানে একটা 9, 10 তারপরে ইন্টারমিডিয়েট পড়া ছেলে মেয়ে প্রকাশ্যে এসে কি গালাগাল দিচ্ছে, কাজী বিএনপি নাপিত বলতে কি বুঝায়, এইভাবে ইন্টারনেটে এসে বাইরে এসে অসংখ্য লোক নানা রকম গালাগালি দিয়ে এই যারা সরকারের সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলছে। ফলে সরকারের ভিতরে যে সকল বন্ধু সরকার যাদেরকে মনে করেছিল তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। অনেকেই সরকার থেকে পদত্যাগ করার, এমনকি আলাদাভাবে রুমিন ফারহানা হওয়ার তারা চেষ্টা করছেন, সাহস পাচ্ছেন না, বাট তারা চেষ্টা করছেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর পদে আছেন জনাব তারেক রহমান সাহেব, তিনি তার মতো একটা স্বাভাবিক জীবনযাপন করছেন, সারা বাংলাদেশ ঘোরার চেষ্টা করছেন তার বাবার মতো। তার বাবা হেলিকপ্টারে যেতেন, তিনি লাল বাসে করে যাচ্ছেন, সঙ্গে তার স্ত্রী মহোদয়া যাচ্ছেন। তারপর বাস থেকে নামা, প্লেন থেকে নামা, এরপর কোনো একটা অনুষ্ঠান করা, সেখানে তার সঙ্গে তার স্ত্রীর যে একটা রসায়ন, এটা আবহমান বাংলায় মানে অনেকটা শিরি ফরহাদ, লাইলি মজনু এরকম মহাকাব্যের মতো মনে হলেও যাদের চোখ জ্বলে, যাদের অন্তর জ্বলে, যারা সারাদিন বউয়ের সাথে ঝগড়াঝাটি করে, বউকে পাত্তা দেয় না, বউ আবার তাদেরকে পাত্তা দেয় না, নিজেরা ঘুষাঘুষি করে, বউ খামচি দিয়ে ধরে, জামাই আবার বউয়ের চুল ধরে টানাটানি করে, এরকম লোক তো আমাদের দেশে অনেক আছে না, অনেকে আছে। তাদের যে কী হিংসে হচ্ছে বলার মতো না। যে এটা কাজ হলো, প্রধানমন্ত্রী সব কী শুরু করেছে, এটা কি আমেরিকা নাকি এটা ইউরোপ? বাংলাদেশে কি আমাদের ইজ্জত নেই? আমরা এখানে মালহামা করতে পারি, আমরা এখানে অনেক কিছু করতে পারি, মোতা বিয়ে করতে পারি, আমরা বিভিন্ন জায়গাতে যেতে পারি, কিন্তু এইভাবে বিয়ে করা বউ নিয়ে মানুষের সামনে হাত ধরতে লজ্জা করে না প্রধানমন্ত্রীর? আমাদের মতো তারা এইভাবে যদি অবগুণ্ঠনধারী হতো, পর্দার আড়ালে সব কিছু করতো, সেটা যেভাবে করুক না কেন, আমরা তো সব কিছুই যে স্ত্রীর সাথে করি, নট লাইক দ্যাট। কিন্তু তিনি সেগুলো না করে এখন তিনি প্রকাশ্যে মানুষকে প্রেম শেখাচ্ছেন, ভালোবাসা শেখাচ্ছেন। এতে করে লক্ষ লক্ষ মানুষের অন্তর জ্বলে যাচ্ছে, তাদের ভীষণ রকম রাগ হচ্ছে। আর অধিকন্ত যাদের ধরেন ক্যাটকাটা বউ, চেহারা ভালো না, গায়ে মাংস নেই, গায়ের রং কালো, তারপরে খুবই খিটখিটে মেজাজের, কথা একটা মিনসে বলে গালি দেয়, বডি নিয়ে আগায় আসে, তো এই সমস্ত যারা স্বামী বুঝতে পারেন তাদের ভীষণ রকম মেজাজ গরম, অস্বাভাবিক তারা মানে আচরণ করছে এই সময়টিতে। এই ক্ষুদ্র একটা ঘটনা প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত জীবন। এমনকি তার যে কন্যা, এখন তার কন্যা ফুটবল খেলেন, তারপর ইংরেজিতে ভালো কথা বলেন, সে যা ব্যারিস্টার। আল্লাহ তাকে একজন কন্যা হিসেবে অসাধারণ সুন্দর অভিব্যক্তি, সুন্দর চেহারা, নম্র ভদ্র, কথাবার্তা শুনে মনে হয় না যে নেতিবাচক। বয়স 30 বছর হয়ে গেছে বা 32 বছর হয়ে গেছে, কিন্তু তার আচার আচরণ দেখে এটা দেবতুল্য মানে সরলতা তার মধ্যে রয়েছে। এটা দেখে যাদের রাগ হয়, চিন্তা করে যে আল্লাহ আমার মেয়েটা তো বদমাইশ, এই 20 বছর বয়স হয়ে গেছে, 4-5টা প্রেম করেছে, 3-4 বার ঘর থেকে বের হয়ে গেছে, তারপর হোটেলে গিয়ে রাত কাটায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, ঘরে বয়ফ্রেন্ড এনে শুয়ে থাকে, কিছু কথা বললে এসে মানে সে বয়ফ্রেন্ড দিয়ে বাবাকে মাকে নির্যাতন করে। তো তারা যখন এরকম একজন জাইমা রহমানের মতো একজন নারীকে দেখেন, কন্যাকে দেখেন, রমণীকে দেখেন, তাদের বিশ্বাস করেন তারেক রহমানের উপর ভীষণ রাগ হয়, অসাধারণ তাদের রাগ হয়। তো এরকম কিছু বিষয়াদি তো রয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে তিনি এইভাবে চলেন, কারণ আমরা কোটটাই পরি, আমরা এইভাবে চালচলন করি, তারপর আমরা এমপি হলাম, মন্ত্রী হলাম, আমাদের কি ট্যাক্স ফ্রি গাড়ি আনতে ইচ্ছে করে না? উনি তো ভালো গাড়িতে চলছেন, বুলেট প্রুফ গাড়িতে চলছেন, প্রধানমন্ত্রী হিসেবে তার রাষ্ট্রীয় গাড়ি আছে, ব্যক্তিগত গাড়ি আছে। আমরা তো অনেকে সাধারণ পরিবার থেকে এমপি হয়েছি, একটা ট্যাক্স ফ্রি গাড়ি আনবো, ভৌ ভৌ করে চালাবো, আমাদের এই রিজিকে তিনি কেন হাত দিতে গেলেন? এরকম অনেকগুলো বিষয় নিয়ে দেখা গেল যে তার প্রতি, জনাব তারেক রহমান সাহেবের প্রতি অনেকে রাগ, ক্রোধ, ক্ষোভ চলতে পারে। আবার অনেকে প্রধানমন্ত্রী হতে চান, শেখ হাসিনা আবার ক্ষমতা ফিরে যেতে চান, তারপরে জামাতের সভাপতি তিনি আমিরুল মুমিনিন হতে চান। এই জিনিসগুলো নিয়ে যে কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্ট, সেই কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্টের কিছু নমুনা আমরা রাজপথে দেখতে পাচ্ছি। যে শিশু বিদ্রোহ আমরা শেখ হাসিনার জামানায় দেখেছিলাম, 8-9 ছেলেরা স্কুল থেকে বের হয়ে সরকারকে অচল করে ফেলেছিল, এবং একবার প্রায় 200-250
লোক ছিল আওয়ামী লীগের অফিসে, ধানমন্ডি অফিসে। তো সেই 9-10-এর ছেলেরা খবর এলো যে তারা এবার আওয়ামী লীগ অফিসে আক্রমণ করবে। ওবায়দুল কাদের সাহেব সেই অফিসে ছিল। ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে একজন আমাকে বললেন যে, ভাই বিশ্বাস করবেন না কি যে ভয় পেয়েছিলাম, শুধু এতটুকুই। ওই অফিসে কয়টা বাথরুম ছিল তা জানা নাই। প্রত্যেকটা মানুষ যদি আক্রমণ হয়ে যায় কোন জায়গাতে পালাবে সেই টেনশন, ওয়াল কীভাবে টপকাবে, 3 তলা থেকে কীভাবে নামবে, ছেলেরা সব ছিল ওই সীমান্ত স্কোয়ারের কাছাকাছি। তো কাজেই এই শিশু বিদ্রোহ বাংলাদেশে বহুবার হয়েছে, আর সেই বিদ্রোহ প্রতিবারই প্রলয়নকারী রূপে বড় হয়ে আরও ফিরেছে। তো কাজেই এখন ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দিচ্ছে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে ইতিমধ্যে বহু পক্ষ জড়িয়ে গেছে। সেই বহু পক্ষ জড়িয়ে গেছে ফলে এটি আর নিছক ছেলে খেলা বা যাকে বলা হয় খেলাধুলার মধ্যে নেই। এর মাধ্যমে এনিথিং মাইট হ্যাপেন অ্যাট এনি টাইম। সরকারের যারা কর্তা ব্যক্তি তারা তো অবশ্যই ভালো বুঝেন। আমরা আসলে সরকারের একটা ধারাবাহিকতা চাই। আমরা চাই যে একটা ইলেকশন হয়ে গেল, সরকার 5টি বছর ক্ষমতায় থাকুন এবং প্রতিটি সরকারেরই কতগুলো সুন্দর পরিকল্পনা থাকে। তারেক রহমান সাহেবের সুন্দর পরিকল্পনা আছে, তিনি সেগুলো বাস্তবায়ন করুন, এরপরে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সবকিছু হোক। কিন্তু এভাবে যদি ঘন ঘন সরকার পরিবর্তন হয়, ইউনূস সাহেবের যেভাবে তাড়াতাড়ি চলে গেলেন, আবার তারেক রহমান সাহেব যদি চলে যান, আমরা কিন্তু আসলে এই ভার আর বহন করতে পারবো না। এবং সেক্ষেত্রে যখন এরকম একটা পরিস্থিতি হয় তখন যারা অর্গানাইজড থাকে, বাংলাদেশে এখন 3টি শক্তি অর্গানাইজড আছে। 1 নম্বর আছে সেনাবাহিনী, 2 নম্বরে আওয়ামী লীগ, 3 নম্বরে জামাত। এখন এই 3টি শক্তির একটি যদি আসে, সেটিকে আপনার আমার জন্য খুব বেশি ভালো হবে না খারাপ হবে, চিন্তা করতে থাকুন আর দেখতে থাকুন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।